আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালিত হচ্ছে এবং কোনো একটি রায় দেওয়া হয়েছে, সেই মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া এবং রায়কে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি ল ফার্ম। শুধু এভাবে বললে হবে না, সারা বিশ্বে হাতে গোনা যে কয়টি খ্যাতিসম্পন্ন ল ফার্ম রয়েছে তার মধ্যে একটি কিংসলি ন্যাপলির পক্ষ থেকে। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত 30শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের কাছে ইমেইলের মাধ্যমে একটি চিঠি দেওয়া হয়েছে, সেখানে এই দাবিগুলো করা হয়েছে। কিংসলি ন্যাপলি সম্পর্কে যদি আরও একটি লাইন অন্তত বলতে হয়, তাহলে বলতে হবে যে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক বিভিন্ন মামলা, আইনি নজির, মানবাধিকার ইস্যুতে এই প্রতিষ্ঠানের বিভিন্ন মন্তব্য এবং মতামতের বিষয়গুলো কোট আকারে তুলে ধরা হয়। এতটাই খ্যাতিসম্পন্ন এই ল ফার্ম। এখন প্রশ্ন উঠতে পারে যে এই ল ফার্ম যে চিঠিটি দিল তার আসলে কার্যকারিতা কী, এটি নিয়ে কী হতে পারে, অথবা তারা যেই দাবিগুলো করছে, যা বলেছে, সেইগুলো আদৌ কতটা যুক্তিসঙ্গত। তার আগে বলে নেই, গত 30শে মার্চ তাদের এই চিঠিটি ইমেলের মাধ্যমে পাঠানো হলেও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কেউই সেটি স্বীকার এখনো পর্যন্ত করছে না। অথচ যেখানে সারা দেশের মানুষ এরই মধ্যে জেনে গেছে যে কিংসলি ন্যাপলির পক্ষ থেকে এরকম একটি গুরুত্বপূর্ণ চিঠি দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রসিকিউশন অফিস কিংবা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে কেউই এই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করছে না। এমন কথা হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, নিঃসন্দেহে প্রত্যেকের বিষয়ে আমরা বিচার চাই। সেটি শেখ হাসিনার নির্দেশে হোক বা তার সরকারি দল আওয়ামী লীগের, তৎকালীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বারা হোক, অথবা সেই সময়ের পুলিশ সদস্যদের মাধ্যমে হোক। বিচার তো আমরা চাই, বরং একটি বিশেষ অংশ কোনো হত্যাকাণ্ডের বিচার চাইছে না। যেমন পুলিশ হত্যার বিচার চাইছে না আত্মস্বীকৃত খুনিরা, প্রকাশ্যে এসে বলছে যে আমরা হত্যা করেছি কিন্তু আমরা বিচার চাইছি না। তা তো আর হতে পারে না। যাই হোক, এখন এই বিচারিক প্রক্রিয়া নিয়ে তো নানান ধরনের প্রশ্ন, সন্দেহ, অভিযোগ এর মধ্যে আন্তর্জাতিকভাবেই উঠেছে। একটা উদাহরণ আবারও টানতে হয়। জাতিসংঘ 2024-এর 15 আগস্ট পর্যন্ত যে তদন্ত কার্যক্রম পরিচালিত করলো, তাতে বলা হলো যে এই আন্দোলনকে কেন্দ্র করে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে এবং পরে 15 আগস্ট পর্যন্ত নিহত হয়েছেন 1400 মানুষ। 15 আগস্ট পর্যন্ত। অথচ ডক্টর ইউনূস সরকার এবং একই সঙ্গে বর্তমান বিএনপি সরকারও বলে আসছে যে 1400 মানুষই হত্যাকাণ্ডের শিকার হয়েছে শেখ হাসিনার মাধ্যমে। এটি কেমনভাবে হয়? যেখানে ডক্টর ইউনূস সরকার প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছিল, মানে ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 832 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাহলে বাকি 562 জন কারা হত্যা করলো? এই 562 জনকে তো আর আওয়ামী লীগ হত্যা করেনি, তাই না? মানে 5 আগস্টের পরে তখন আওয়ামী লীগের নাম গন্ধই ছিল না। এখন চিঠিতে যা কিছু দাবি করা হয়েছে তা আসলে কতটা সত্য? চিঠিতে কি বলা হচ্ছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা ন্যায্য বিচার ও আইনি প্রক্রিয়ার মৌলিক আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। আইসিটির এখতিয়ার প্রসারিত করে 2024 সালের ঘটনাবলী বিচার করা হয়েছে, যা মূল আইনের উদ্দেশ্যের বাইরে এবং ভূতাপেক্ষ প্রয়োগের মাধ্যমে আইনের মৌলিক নীতির লঙ্ঘন। আইসিটির এখতিয়ার প্রসারিত করে বলতে আমরা যেটি জানি যে এই আইসিটি বা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তো গঠিত হয়েছিল 71-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্যই। নামই তো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সরকারের
পতনের সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে বা যদি মানবতা বিরোধী অপরাধ হয়ে থাকে, সেগুলো তো আন্তর্জাতিক পর্যায়ে ঘটেনি, দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়নি। অথচ এর এখতিয়ার প্রসারিত করে শেখ হাসিনা মামলা পরিচালিত হচ্ছে। আমরা এও বলেছি যদি মামলা করতে হয়, যদি বিশেষ ট্রাইব্যুনাল এই করতে হয়, তারা আলাদা ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারতো, তা না, এখানেই করা হয়েছে। এবং সেটি যে একটি চরম প্রতিশোধের জায়গা থেকে, সেটিও আমরা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগটি শুরু থেকেই আনছিলাম। এখন অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব থেকে শুরু করে আরও অনেকেই তো এই প্রশ্ন তুলেছেন যে এই ট্রাইব্যুনালে কীভাবে একটি সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে যে এই ঘটনাগুলো ঘটেছে তার বিচার হয়। অথচ আমাদের দুর্ভাগ্য, এই প্রশ্ন উত্থাপনের জন্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকেও ওই ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছে তার সেই মন্তব্যের কারণে। আবার এই যে আন্তর্জাতিক আইন মানে মেনটেন করা হচ্ছে না, ফলো করা হচ্ছে না, সেটিরও একটি এক্সাম্পল আমাদের সামনে আছে। ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান এসেছিলেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রধান প্রকৌশলী হয়ে, প্রধান পরামর্শক হয়ে। তিনিও আইনের কোনো জায়গায় সংস্কার, বিচারিক প্রক্রিয়া কোনো সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন, তাতেও কোনো ধরনের কর্ণপাত করল না ইউনূস সরকার। সো তার মেয়াদ শেষে যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল মেয়াদ বৃদ্ধির, তিনি আর মেয়াদ বৃদ্ধি করেননি। তার কারণ তার ক্যারিয়ারের বিষয় ছিল, তিনিও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী। এসব বিতর্কিত মামলায় তিনি আর কেন থাকবেন, যদিও প্রথম দিকে তিনি খুব ইন্টারেস্টেড ছিলেন। এখানে বলা হচ্ছে যে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন উভয় ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব ছিল। বিচারকদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, তাদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিচার চলাকালে পক্ষপাতমূলক মন্তব্যের মাধ্যমে বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। একই সঙ্গে প্রধান প্রকৌশলীর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা এবং বিচার চলাকালে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ আছে। এটা তো সত্য কথা। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পরে এবি পার্টিতে তিনি জয়েন করেছিলেন। এবি পার্টির জন্ম কীভাবে বা কারা বেরিয়ে এসে এবি পার্টি করেছে সেও আমরা জানি। আবার তাজুল ইসলাম যখন যুদ্ধাপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের বিচার শুরু হলো এই ট্রাইব্যুনালে, তিনি তো আসামি পক্ষের আইনজীবী ছিলেন, প্রধান আইনজীবী ছিলেন। তিনি আবার হয়ে গেলেন ওই ট্রাইব্যুনালেরই রাষ্ট্রপক্ষের আইনজীবী, প্রধান প্রকৌশলী। যেহেতু ওই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তাই কে করেছে? শেখ হাসিনা। তাই ওই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার করতে হবে। স্রেফ প্রতিহিংসা, ইউনূস সরকারের প্রতিহিংসা, এ কথাও শুরু থেকে আমি বলে আসছিলাম। এবং সেগুলোই এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ল ফার্ম কিংসলি, ন্যাপলি এগুলো তুলে ধরছে। শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী করা হলো সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তাকে যে বিশেষ সুবিধা দেওয়ার জন্য রাজসাক্ষী করা হয়েছে মোটা অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমে, শুধু তিনিই নন, অন্যান্য আসামিদেরকে মামলা থেকে কাউকে মামলা থেকে অব্যাহতি দিতে অথবা কাউকে নতুন করে এই ট্রাইব্যুনালের মামলায় অন্তর্ভুক্তি করতে, দুক্ষেত্রেই মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে এমন অভিযোগও তো আমাদের সামনে এসেছে, অডিও রেকর্ড পাওয়া গেছে। এবং এই অভিযোগগুলো আবার খোদ যেন তেন আমাদের মতন নগণ্য ব্যক্তিদের পক্ষ থেকে নয়, খোদ প্রসিকিউশন টিমের অন্য এক সদস্য যেমন বিএম সুলতান মাহমুদ প্রকাশ্যে তার ফেসবুক স্ট্যাটাসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে এবং জামাতের অন্যান্য আইনজীবীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। ওই পর্যন্ত আছে, এগুলোকে নিয়ে কিছু হয়নি। এই চিঠিতে বলা হচ্ছে যে এতে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ, অভিযোগ ও প্রমাণ সম্পর্কে যথাযথ অবহিত করে এবং নিজ পছন্দের আইনজীবী পাওয়ার অধিকার লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়ায় ন্যায্য বিচারের অধিকার, সাক্ষ্য প্রমাণ যাচাই এবং প্রতিরক্ষা সুযোগ সহ একটি মৌলিক অধিকার, নানান ধরনের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।
এটা তো সত্যি কথা। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে এর আগেই। এখন কিংসলি ন্যাপলির মতন এই যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ল ফার্ম, এই ধরনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন কোনো চিঠি দেওয়া হয়, কোনো প্রশ্ন উত্থাপিত হয়, আমাদেরকে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই যে এগুলো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়বে না, এগুলো নিয়ে বিতর্কের সৃষ্টি হবে না। হয়তো তারপরেও বিচার প্রক্রিয়া চলবে, তারপরেও ফাঁসি, যাবজ্জীবন ইত্যাদি ইত্যাদি রায় আমরা হয়তো পাবো, হয়তো কার্যকর হবে, কিন্তু আমাদের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা আবারও বলেছি প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক, এবং যার তার নামে হত্যা মামলা হয়েছে সেইগুলো আবার এই ট্রাইব্যুনালে চলছে। সব কিছুই প্রিপ্ল্যান্ড, যা কিছু এই ট্রাইব্যুনালে এই মুহূর্তে একটি বিশেষ শক্তি পিছন থেকে যা করছে, অনেকের এই প্রশ্ন সেটি আসলে কি হতে যাচ্ছে। দেখা যাক কি হতে যায় বা কি হয়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।